আজকের ভিডিওর সম্পর্ক রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে। আজ থেকে ৭৫ বছরেরও আগে স্বাধীন হয়েছে ভারতবর্ষ। তবে অখণ্ড ভারত স্বাধীন হয়নি। কপট ইংরেজদের চক্রান্তে ধর্মের ভিত্তিতে ৩ টুকরো ভারতবর্ষ আর টুকরো টুকরো হয়ে যাওয়া হৃদয় নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন অনেক ধর্মের মানুষ। আজকের ভিডিওতে সেই দেশভাগের সময় বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসা এক পরিবারের গল্প বলবো, যে পরিবারের আরাধ্য দেবতা ছিলেন স্বয়ং লোকনাথ বাবা, আর তাকেও সঙ্গে করে তারা নিয়ে এসেছিলেন এই ভারতবর্ষে। ভ্রমণে আমিতের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 2 ফেব্রুয়ারি 2025 রবিবার, আর এখন সকাল ঠিক 11টা। আজ আপনাদের নিয়ে এসেছি এমন একটি লোকনাথ মন্দিরে, যেখানে যে লোকনাথ অবস্থান করছেন তিনি বাংলাদেশে ছিলেন, বর্তমানে নাগেরবাজার মল রোডে তিনি অবস্থান করছেন। আজকের ভিডিওতে আমি সেই বাংলাদেশের লোকনাথ বাবাকে আপনাদের সামনে তুলে ধরব, এবং বিশেষ করে যারা চাকলা বা কচুয়া বা বড় কোনো লোকনাথ মন্দিরে গিয়ে বাবার দর্শন করতে পারেন না, কলকাতায় তাদের জন্য রয়েছে বাবা লোকনাথ মন্দির, এবং সেটি প্রায় 60 বছরের একটি পুরানো মন্দির। এই মন্দির কখন খোলে, কখন এলে আপনারা পুজো দিতে পারবেন, কখন এলে আপনারা বাবা লোকনাথের দর্শন পাবেন, এবং ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে এবং কিভাবে আসবেন, সমস্তটা আজকের প্রতিবেদনে তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং একটি বিশেষ অনুরোধ, অনেক দর্শক এখন আমার ভিডিও দেখছেন এবং অনেকে সাবস্ক্রাইব করছেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতের পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের লোকনাথ বাবা দর্শন। প্রথমেই আমরা জেনে নেব মল রোডের এই লোকনাথ মন্দিরে আপনারা পৌঁছবেন কিভাবে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে নাগেরবাজার পৌঁছানোর বাস রয়েছে। এছাড়া এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে অটো, টোটো বা বাসে খুব সহজেই 10 মিনিটে নাগেরবাজার পৌঁছানো যায়। এবার যারা ট্রেনে আসবেন তাদের জানাই, কাছাকাছি স্টেশন দমদম ক্যান্টনমেন্ট ও দমদম জংশন, দুটি স্টেশন থেকেই একাধিক বাস ও অটো পরিষেবা আছে নাগেরবাজার পৌঁছানোর। আর নাগেরবাজার পৌঁছেই আপনারা লক্ষ্য করবেন এই ফ্লাইওভার। এই ফ্লাইওভারের কাছেই রয়েছে ILS হসপিটাল, এটাই আপনার লোকেশন। ILS হসপিটালের ঠিক সামনে দাঁড়িয়ে আর ফ্লাইওভারকে বাঁ হাতে রেখে আমরা এখন এগিয়ে যাব মেরিন্ডা হাউসের দিকে। এই মেরিন্ডা হাউসকে ডান দিকে রেখে এখন বাঁ দিকে একটি রাস্তা রয়েছে, যে রাস্তায় আমরা প্রবেশ করব। এই রাস্তাটির নাম মল রোড, বা নবতম নাম হয়েছে ক্ষুদিরাম বোস সরণি। রাস্তার বাঁ দিকে এখন দেখছেন ক্রাইস্ট চার্চ গার্লস স্কুল। এই গার্লস স্কুলকে বাঁ দিকে রেখে আর কয়েক পা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব আজকের গন্তব্যে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আপনাদের নিয়ে পৌঁছে গেছি শ্রী শ্রী লোকনাথ আশ্রমে। মল রোড বা ক্ষুদিরাম বোস সরণির ওপর অবস্থিত এই শ্রী শ্রী লোকনাথ আশ্রমের সামনেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, গাছপালা রয়েছে, বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে, আর এগুলো দেখতে দেখতে আমরা এখন ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে মূল প্রবেশপথ। এই মূল প্রবেশপথ পেরোলেই আমরা প্রবেশ করব মূল মন্দির চত্বরে। তা চলুন ভেতরে যাওয়া যাক। আমি এখন মন্দিরে প্রবেশ করে গেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মন্দির, যে মন্দিরটা কোলাহলমুক্ত এবং একটি শান্তির পরিবেশ আপনি অনুভব করবেন ভেতরে প্রবেশ করলেই।
আর এই টোটাল মন্দির চত্বর কিন্তু সাদা এবং কালো মার্বেল পাথর দিয়ে ঢাকা রয়েছে। অসাধারণ লাগছে দেখতে। আর পাশাপাশি রয়েছে প্রচুর গাছ। দেখুন, প্রচুর গাছ রয়েছে মন্দিরের চারিদিকে। আর স্ট্যাচুও রয়েছে মার্বেল পাথরের। এখন সে একটা স্ট্যাচু আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে পরীর। আর এই মন্দিরটি কিভাবে গড়ে উঠেছিল সেই ইতিহাস কিন্তু এখন আমি জেনে নেব এই মন্দিরের সেবক দেবাশিস বাবুর মুখ থেকে। আমি দেবাশিস দাস, মল রোড সিসি লোকনাথ আশ্রমে একজন, কি বলবো আপনাকে, সেবায়িত। আমি এখানে কাজকর্ম করি, থাকি, এখানে দেখাশোনা করি। স্থাপিত হয়েছে বলছে, অ্যাকচুয়ালি মন্দিরটা ছিল হচ্ছে বাংলাদেশে। সেখান থেকে যখন স্বাধীনতার পরে ওখান থেকে নিয়ে আসা হয় শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার এই যে ছবিটা, প্রতিকৃতিটা, এটা পেন্টিং করা ছবি, এটা নিয়ে আসা হয় ওখানে। এটা পূর্ণানন্দ ব্রহ্মচারী উনার যে আসল শিষ্য ছিল আর কি, তার বাড়িতেই পুজো হতো, তার ওখানে তার মন্দিরেই ছিল। তার মেয়ে সেবায়িত ছিলেন, তার পরবর্তীকালে তার বংশধররাও সেবায়িত ছিলেন আর কি। এখানে এসে আমরা ওই বাড়ি ভাড়া করে এখানে ফ্যাক্টরি করি। তখন এই পূর্ণানন্দ ব্রহ্মচারীর কাছ থেকে এই বাবার প্রতিকৃতি নিয়ে আসে, তার মেয়ে চলে আসে, তার মেয়ে চলে আসে, সব এখানেই চলে আসে, এখানেই ছিল, তারাই সেবায়িত হিসেবে ছিল, পুজো আর্চা করতো। এবং এইটা প্রতিষ্ঠা হওয়ার পরেও উনারাই ছিলেন আর কি, উনার মেয়ে এবং তার মেয়ে, তাদের ছবিও এখানে আছে। তো তারাই দেখাশোনা করতো। তার পরবর্তীকালে আর সেরকম ইয়ে দেখা যায়নি। উনার এক নাতি ছিল, তারা মারা যাওয়ার পরে এটা আমরা পাড়ার লোক কিছু, আমরা সবাই মিলে, ভক্তরা মিলে এটা অধিগ্রহণ করে আমরা একটু চালাচ্ছি, চেষ্টা করছি ভালোভাবে চালাবার। জানি না কতটুকু ভালো চলছে, সেটা ভক্তগণই বলবে। 60 বছরের প্রাচীন এই মন্দিরের ইতিহাস আপনাদের শোনালাম। এবার চলুন আপনাদের সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখাই। এবং মন্দির গর্ভগৃহে রয়েছেন সেই লোকনাথ বাবার চিত্র, যেটি বাংলাদেশ থেকে আনা হয়েছিল। মন্দির গর্ভগৃহে প্রবেশ করার আগে রয়েছে একটি অলিন্দ বা বারান্দা। মন্দির গর্ভগৃহে ঢোকার ঠিক ডান দিকে রয়েছে একটি পুজো নির্ঘণ্টের সূচি, যেটা এখন আপনারা দেখছেন। এবার আপনি আমার সঙ্গে প্রবেশ করছেন মূল গর্ভগৃহে। মূল গর্ভগৃহের ভেতরে দেবতারূপে রয়েছেন স্বয়ং লোকনাথ বাবা। মন্দির গর্ভগৃহে বাবা লোকনাথ ছাড়াও রয়েছে গণেশজি, জয়মাতা দি ও হনুমানজির 3টি মূর্তি। এখন আপনারা দেখছেন বাংলাদেশ থেকে আনা লোকনাথ বাবার সেই চিত্র, যেটি এখন এই মন্দিরের গর্ভগৃহে পূজিত হয়। গর্ভগৃহে বাবা লোকনাথের সুযোগ্য শিষ্য পূর্ণানন্দ ব্রহ্মচারী, তার কন্যা প্রমোদা সুন্দরী এবং তার কন্যা লীলাবতী দেবী বিরাজ করছেন। ইনি প্রমোদা সুন্দরী দেবী, পূর্ণানন্দ ব্রহ্মচারীর কন্যা। আর ইনি হচ্ছে লীলাবতী দেবী, ইনি প্রমোদা সুন্দরী দেবীর কন্যা। এনারা দুজনেই এই মন্দিরের সেবায়িত ছিলেন। ইনি হচ্ছেন পূর্ণানন্দ ব্রহ্মচারী, বাবা লোকনাথের শিষ্য, বাংলাদেশে ওনার। এবং এই মন্দির, এই যে বাবার প্রতিকৃতি দেখছেন, ঢাকায় যে বারোদিতে যে প্রতিকৃতি আছে বাবা লোকনাথের, সেই রকমের ফ্রেম টেম সব একই ধরনের। এবার আপনাদের নিয়ে যাচ্ছি মন্দির কার্যালয়। এটা হচ্ছে মন্দির কার্যালয়। আপনারা যখন আসবেন এবং যদি কোনো প্রয়োজন থাকে, এখানে এসে কিন্তু আপনাদের দেখা করতে হবে। আর এখন আমি আপনাদের দেবাশিস বাবুর মুখ থেকে শুনিয়ে দেব এই মন্দিরের খোলা এবং বন্ধের সময়। দেবাশিস বাবু, ভক্তদের সুবিধার জন্য আপনি এই মন্দিরের খোলা, বন্ধ এবং পুজোর সময়টিকে একটু বলতে পারবেন? সকালবেলা খোলা হয় 6:30 থেকে 6:20 মধ্যে, ঠিক আছে। দুপুরবেলা বন্ধ হয় 12:30 থেকে 1টার মধ্যে। আবার বিকেলবেলা 5:30টায় খোলা হয়, 5টা থেকে 5:30টার মধ্যে। রাত্রি 1:30টার সময় মন্দির বন্ধ হয়। এখানে যদি কেউ পুজো দিতে চান, তাহলে তার কী করণীয়
পুজো বলতে দু রকম পুজো হয়। এক, আপনি ফুল মিষ্টি ফল নিয়ে এসে পুজো দিতে পারেন। আরেকটা হচ্ছে আগের দিন অন্তত অন্তত একদিন আগে এসে ভোগ লিখিয়ে যেতে পারেন। আমাদের এখানে নিত্য ভোগ হয়, বাবার ভোগটা রোজ হয়। রান্নার লোক আছে, ইয়ে আছে, সবাই মিলে আমরা ভোগটা করি। তো আপনি ভোগ নিতে চাইলে বাড়িতে প্রসাদ নিয়ে যাবেন, আপনি নাম গোত্র দিয়ে পুজো দিতে পারেন। সেটা অন্তত একদিন আগে দিতে হয়। আর সেটার মিনিমাম ইয়ে হচ্ছে, মূল্য হচ্ছে 100 টাকা করে। নিত্য পুজোর সময় কোনো ভক্ত যদি চায় এখানে একটু ভোগ প্রসাদ গ্রহণ করতে, সে ব্যাপারে কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেওয়া হয়। না না না, দুপুরবেলা যারাই থাকে সকলেই পায়। আর যদি এক্সেস ভোগ থেকে যায় সেটা সন্ধ্যাবেলা দিয়ে দেওয়া হয়। না না না, বিনামূল্যে। ভোগ প্রসাদ আপনারা পেতে পারেন সেটা আপনাদের জানালাম। এবার চলুন ভোগ ঘর দেখাই। এটি হচ্ছে ভোগ ঘরের সামনে। আমি এখন প্রবেশ করছি, আর এটি রয়েছে মন্দিরের ঠিক বাম দিকে। ভোগঘরটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানেই ভোগ রান্না করে প্রত্যেক দিন বাবা লোকনাথের উদ্দেশ্যে নিবেদন করা হয়। আর এই ভোগ ঘরের দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে আলাপ করি, চলুন। সরস্বতী ব্যানার্জি। বাবা লোকনাথের জন্য ঠিক কতদিন ধরে আপনি এই ভোগ রান্না করছেন? এই 5 বছর, আমি 5 বছর ধরে করছি। হ্যাঁ, এর আগে অন্য লোক ছিল। প্রত্যেক দিনের ভোগে কি কি থাকে? একটা তরকারি, নিরামিষ তরকারি, একটা ভাজা, কোনদিন 3 রকম ভাজাও হয়, কোনদিন 5 রকম ভাবা, মানে ভোগ হিসাবে। একটা পায়েস, আর কোনদিন পোলাও হয়, কোনদিন খিচুড়ি হয়, কোনদিন অন্ন ভোগ হয়, কোনদিন ফ্রাইড রাইস হয়, এরকমই একের পর এক এগুলো চলতে থাকে। লোকনাথ বাবার জন্য ভোগ রান্না করার এই অনুভূতি কেমন? দারুণ। আমরা এখানটায় খুব মজা করে থাকি সবাই মিলে, খুবই মজা করে। এখন আপনি দেখছেন মল রোড শ্রী শ্রী লোকনাথ আশ্রমের নিত্য ভোগের নিয়মাবলী এবং দর্শনার্থী যারা আসেন তারা কী কী পালন করবেন, এটা আপনারা দেখলেন। এখন আমি আপনাদের জানাবো মল রোড শ্রী শ্রী লোকনাথ আশ্রমে অনুষ্ঠান বা উৎসব কি হয়। এখানে বড় উৎসব বলতে যেটা হয়, বাবার তিরোধান দিবস 19শে জ্যৈষ্ঠ, 2nd অথবা 3rd জুন পরে। এটা এটা পঞ্জিকা দেখে আমরা পালন করি। পঞ্জিকাতে মেনশন করা থাকে যে কোন দিনটা হবে বাবার তিরোধান দিবস, সেটা হয়। সেই দিন আমাদের সাধারণত হয়ে থাকে খিচুড়ি ভোগ, পাঁচ তরকারি, পায়েস, এগুলো সেদিন। আর বাবার জন্য বিভিন্ন রকমের রান্না হয়। বাবার এটা আলাদা হয়, এটা এগুলো ভক্তদের জন্য হয়। আর বাবার এখানে পোলাও থেকে আরম্ভ করে পনির টেনির যত রকমের আমরা পদ দিতে পারি, পঞ্চব্যঞ্জনে বাবাকে সেদিন ভোগ দেওয়া হয় আর কি। আর আরেকটা উৎসব হয় হচ্ছে আবির্ভাব উৎসব, সেটা হচ্ছে জন্মাষ্টমীতে। সেটা সাধারণত আগস্ট মাসেই পড়ে। আর তখন হয় পোলাও, আলুর দম, পায়েস, এটা হচ্ছে ভক্তদের জন্য। আর বাবারটা আলাদা ভোগ রান্না হয়, বাবার বিশেষ ভোগ রান্না হয়। এই দুটো দিন উৎসব চলে। আর ধরুন আমাদের মন্দিরে যেটা হয়, পয়লা বৈশাখের দিন একটা বিশেষ ইয়ে থাকে, সন্ধেবেলা লুচি, আলুর দম, মিষ্টি ভক্তদের মধ্যে দেওয়া হয়, বিতরণ করা হয়। তারপর নানা রকম সামাজিক কাজকর্ম আমরা করি, হেলথ চেক আপ ক্যাম্প, তারপরে বার্ষিক একটা তীর্থ ভ্রমণ হয় আমাদের। বিভিন্ন মন্দিরে আমরা যাই। এবছর যেরকম আমরা লাহিড়ী বাবার আশ্রম ব্যান্ডেলে যাব। বছরে একটা দিন আমরা ভক্তদের নিয়ে, যারা বিশেষ করে হচ্ছে বয়স্ক, যাদের কেউ নিয়ে যাওয়ার নেই, বাড়িতে ছেলে মেয়েদের সময় নেই, বা মা ঠাকুমার জন্য সেই সময়টা প্রোভাইড করার জায়গা নেই, হয় না, আমরা তাদের নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা তাদের ঘুরিয়ে আনি। মল রোড শ্রী শ্রী লোকনাথ মন্দিরে আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আগে থেকে কিভাবে জানাবেন, ফোন নাম্বার কি, সেটা এখন আমি আপনাদের জানিয়ে দেব। দেবাশিসবাবু, এই মন্দিরে যদি কেউ আসতে চায় এবং ভোগ প্রসাদ পেতে চায় বা আপনাদের সঙ্গে তীর্থ ভ্রমণে যেতে চায়, সেক্ষেত্রে কি আপনি কোনো ফোন নাম্বার দিতে পারেন? 9831244441। আপনাদের মল রোড লোকনাথ বাবার মন্দির, লোকনাথ আশ্রম ঘুরে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন।
সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।